আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছে রওশন কবির। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। করোনা ও উপসর্গে বিভিন্ন জেলার মৃত্যু 183। ভারত থেকে এলো তরল অক্সিজেনের দ্বিতীয় চালান। কঠোর বিধিনিষেধেও থামছে না ঢাকামুখী মানুষের স্রোত। হিমশিম অবস্থা আইন শৃঙ্খলা বাহিনীর, ফেরিতেও চাপ উপেক্ষিত স্বাস্থ্যবিধি। একই কাজ বারবার না করে দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে অপচয় রোধ করার নির্দেশ প্রধানমন্ত্রীর। ভুলের কারণে বছিলা ব্রিজ ভেঙে ফেলার চিন্তা। টেকনাফে পাহাড় ধসে শিশুসহ একই পরিবারে 5 জনের মৃত্যু। কক্সবাজারে রোহিঙ্গা শিবিরে প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে 12-তে। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিভাগ অনুযায়ী করোনা ও উপসর্গে একদিনে চট্টগ্রামে 36 জন, খুলনায় 31, রংপুরে 15 জন সহ দেশের বিভিন্ন স্থানে মারা গেছেন আরও 183 জন। এদিকে ঝালকাঠিতে জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সানিয়া আক্তার করোনা আক্রান্ত হয়ে বরিশাল শেরেবাংলা মেডিকেলে মারা গেছেন। চট্টগ্রাম বিভাগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন 36 জন। এ পর্যন্ত মোট মৃত্যু 2422। নতুন করে রোগটিতে আক্রান্ত হয়েছে 3303 জন। এদিকে খুলনা বিভাগে 31 জনের মৃত্যু হয়েছে। রংপুর বিভাগে আরও 15 জন মারা গেছেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও 18 জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় 6, উপসর্গে 12 জন ভুগছিলেন। ময়মনসিংহে করোনায় 5, উপসর্গে 7 জন সহ মোট 12 জনের মারা গেছেন। সিলেটে 17 এবং বরিশাল বিভাগে মারা গেছেন 13 জন। অন্যদিকে বগুড়ায় করোনা ও উপসর্গে 21 জনের মৃত্যু হয়েছে। এছাড়া চুয়াডাঙ্গায় 6 ও সাতক্ষীরায় 5 জনের মৃত্যু হয়েছে। ভারত থেকে আমদানি করা অক্সিজেনের দ্বিতীয় চালানবাহী অক্সিজেন এক্সপ্রেস ট্রেন সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম রেলওয়ে স্টেশনে পৌঁছেছে। বুধবার সকাল 10:15টার দিকে অক্সিজেন এক্সপ্রেস ট্রেনটি বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে পৌঁছে এবারও 10টি কন্টেনারে আনা হয়েছে 200 টন তরল অক্সিজেন। বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার ইসমাইল হোসেন জানান, করোনা আক্রান্ত মুমূর্ষু রোগীদের জন্য জরুরিভাবে অক্সিজেন ভারত থেকে সরকারি সহযোগিতায় আমদানি করেছে লিন্ডে বাংলাদেশ। 200 টন তরল এই অক্সিজেন পৌঁছার পর শুরু হয় খালাস কার্যক্রম। খালাসের পর দেশের বিভিন্ন হাসপাতালে সরবরাহ করা হবে এসব অক্সিজেন। মঙ্গলবার অক্সিজেন বহনকারী ট্রেনটি ভারতের টাটানগর থেকে বাংলাদেশের উদ্দেশ্যে ছেড়ে আসে। এর আগে 25 জুলাই ভারত থেকে 200 টন তরল অক্সিজেনের প্রথম চালান আসে। কঠোর বিধিনিষেধের 6ষ্ঠ দিনেও ঢাকায় ফিরছে অনেক মানুষ। বুধবার ভোর থেকে গাবতলী, যাত্রাবাড়ি সহ বিভিন্ন প্রবেশ মুখ দিয়ে শত শত মানুষ পায়ে হেঁটে রাজধানীতে ঢুকছে। গণপরিবহন না থাকায় রিকশা, সিএনজির পাশাপাশি পায়ে হেঁটে তারা রাজধানী ফিরছেন দূর দূরান্ত থেকে। ঢাকার বিভিন্ন প্রবেশ মুখে তল্লাশির মুখে পড়তে হচ্ছে তাদের। প্রতিটি ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল থামিয়ে ঢোকার কারণ জানতে চাওয়া হচ্ছে। যৌক্তিক কারণের সাথে প্রমাণ দেখাতে পারলে ঢাকায় ঢোকার অনুমতি মিলছে, নয়তো আটকে দেওয়া হচ্ছে। অনেক ক্ষেত্রে মামলাও দেওয়া হচ্ছে। তবে পায়ে হেঁটে যারা ঢাকায় ঢুকছেন বেশিরভাগ ক্ষেত্রে তাদের কোনো জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হচ্ছে না। বিনা বাধায় রাজধানীতে ঢুকতে পারছে জরুরি সেবায় নিয়োজিত ও পণ্যবাহী গাড়িগুলো। এই কঠোর বিধিনিষেধের মধ্যে অনেকে ঢাকার বাইরে যাচ্ছেন, তাদেরকেও চেকপোস্টে কারণ ব্যাখ্যা করতে হচ্ছে। এদিকে কঠোর বিধিনিষেধের 6ষ্ঠ দিনে রাজধানীতে ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে লকডাউন। গণপরিবহন না থাকলেও রয়েছে রিকশা, সিএনজি আর ব্যক্তিগত যানের আধিক্য। বিভিন্ন বাহনে গাদাগাদি করে কর্মস্থলে ছুটছেন মানুষ। বাস্তবতা আর অসচেতনতার কাছে ফিকে হয়ে গেছে মহামারীর ভয়ঙ্কর রূপ। যাত্রীরা বলছেন, একদিকে অফিস খোলা, অন্যদিকে গণপরিবহন বন্ধ। এমন পরিস্থিতিতে নিরুপায় হয়েই ছুটতে হচ্ছে বলে জানান তারা। রাজধানীর বেশিরভাগ সড়কেই মানুষের আনাগোনা বেড়েছে আগের চেয়ে বেশি। অনেকে বলছেন, জরুরি প্রয়োজনেই বের হতে হয়েছে তাদের। তল্লাশি চৌকির তৎপরতা বাড়লেও অতিরিক্ত যানের কাছে নিরুপায় কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট। অন্যদিকে বিধিনিষেধ উপেক্ষা করে আজও মুন্সিগঞ্জের শিমুলিয়া ফেরিঘাটে ঢাকামুখী মানুষের চাপ দেখা গেছে। স্বাস্থ্যবিধির তোয়াক্কা করছেন না বেশিরভাগ যাত্রী। করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণের মধ্যেও সকাল থেকে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে ফেরি পারাপার হচ্ছেন মানুষ। ভোর থেকে ঘাটে যাত্রী ও ব্যক্তিগত গাড়ির চাপ দেখা গেছে। ঘাটের আশেপাশে পুলিশের চেকপোস্ট থাকলেও
তেমন কোনো তৎপরতা দেখা যায়নি। সড়ক মহাসড়কে দূরপাল্লার যানবাহন বন্ধ থাকায় ভেঙে ভেঙে বিভিন্ন ছোট যানবাহন, মোটরসাইকেল ও প্রাইভেট কার দিয়ে ঘাটে ভিড় করছেন যাত্রীরা। 2 থেকে 3 গুণ বেশি ভাড়া গুনতে হচ্ছে তাদের। করোনা সংক্রমণ ঠেকাতে দেশের বিভিন্ন জেলায় 6ষ্ঠ দিনের মতো চলছে ঢিলেঢালা লকডাউন। বন্দরনগরী চট্টগ্রামে মহানগর জুড়ে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসন কড়া অবস্থানে থাকলেও নানা অজুহাতে বের হচ্ছে মানুষ। মহানগরীর প্রবেশমুখ সিটি গেটে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছে সেনাবাহিনী। ময়মনসিংহে নগরীতে দোকানপাট ও গণপরিবহন বন্ধ থাকলেও রিকশা, অটোরিকশা এবং ব্যক্তিগত গাড়ি চলাচল করতে দেখা গেছে। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর তেমন কোনো তৎপরতা দেখা যায়নি। এদিকে চুয়াডাঙ্গায় প্রবেশ পথগুলোতে বসানো হয়েছে চেকপোস্ট। লকডাউন কার্যকর করতে সড়কগুলোতে পুলিশ, বিজিবি, আনসার ও সেনাবাহিনীর কঠোর তৎপর রয়েছে। কুড়িগ্রামেও কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে চেকপোস্ট। নারায়ণগঞ্জে রিকশা, ব্যাটারি চালিত অটোরিকশা ও সিএনজি অবাধে চলাচল করছে। জেলার বিভিন্ন পয়েন্টে পুলিশের 22টি চেকপোস্ট, 29টি মোবাইল টিম সহ কাজ করছে 21টি ভ্রাম্যমাণ আদালত। ভুল পরিকল্পনায় এবার ভেঙে ফেলার চিন্তা ভাবনা করা হচ্ছে বছিলা ব্রিজ। একই কাজ বারবার না করে দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে জাতীয় অপচয় রোধ করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় তিনি এ নির্দেশ দেন। সভায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে 2575 কোটি টাকার 10টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এই সময় মানুষের চলাচল সহজ করতে সড়ক নির্মাণে ইউলুপ, আন্ডারপাস, ওভারপাস রাখতে সড়ক ও জনপথ বিভাগকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। জানান, ব্রিজ নির্মাণের সময় জোয়ার ভাটা বিবেচনায় নিয়ে উচ্চতা নির্ধারণ করতে হবে। এ ব্যাপারে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার তাগিদও দেন প্রধানমন্ত্রী। বৈঠকে জানানো হয়, করোনায় শুধু 2020 সালে 5 লাখ অভিবাসী দেশে ফিরেছেন। তাদের ডেটাবেস তৈরি করে সহায়তা করা হবে। কক্সবাজারের টেকনাফে পাহাড় ধসে শিশুসহ একই পরিবারে 5 জন নিহত হয়েছে। বুধবার ভোরে উপজেলার নীলা ইউনিয়নের ভিলেজার পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, টানা ভারী বর্ষণে নীলা ইউনিয়নে একটি বাড়িতে পাহাড় ধসে পড়ে। এতে 5 বছরের এক শিশুসহ 5 জন মারা যান। পরে স্থানীয়রা তাদের মৃতদেহ উদ্ধার করে। সে সময় আহত হন 3 জন। এ ঘটনায় তলিয়ে গেছে লাখ লাখ টাকার লবণ, ভেঙে গেছে শত শত ঘরবাড়ি। এ ঘটনায় দুপুরে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আমিন আল পারভেজ। এদিকে মঙ্গলবার সকালে কক্সবাজারে উখিয়ায় রোহিঙ্গা শিবিরে পাহাড় ধসে ও পানিতে ভেসে 5 শিশুসহ এ পর্যন্ত 12 জনের মৃত্যু হয়েছে। লকডাউনের সুযোগে কক্সবাজারে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষিত মেরিন ড্রাইভের পশ্চিম পাশে সমুদ্র সৈকতের চর দখলে হিড়িক পড়েছে। সৈকতের ইনানিতে বালুকাবেলা দখল করে গত কদিন ধরে অবৈধ স্থাপনা তৈরি করা হচ্ছে। উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধ স্থাপনা নির্মাণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয় পরিবেশবিদ সহ সচেতন মহলের। মোর্শেদুর রহমান খোকনের তথ্যছবিতে রিপোর্ট। কক্সবাজার সমুদ্র সৈকত, এর একদিকে পাহাড়ের পাদদেশে 120 কিলোমিটার দীর্ঘ মেরিন ড্রাইভ ও সমুদ্র সৈকত। পরিবেশ ও প্রকৃতি রক্ষায় সরকার মেরিন ড্রাইভের পশ্চিম পাশে সৈকতের বিস্তৃত বালুকাবেলাকে পরিবেশ সংকটাপন্ন এলাকা ঘোষণা করে। ওই এলাকায় কোনো ধরনের স্থাপনা তৈরিতে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকলেও তার তোয়াক্কা না করে সৈকতের বালিয়াড়ি দখল করছে একটি প্রভাবশালী মহল। ইনানি বিচের পাশেই চরের আনুমানিক 3 একরের জমি দখলে নিয়ে এখন বড় স্থাপনা নির্মাণের প্রস্তুতি চলছে। দেশের প্রচলিত আইন অনুযায়ী কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়িতে কোনো ধরনের স্থাপনা নির্মাণের সুযোগ নেই। এই সৌন্দর্য রক্ষা করার জন্য আপনার সরকারের প্রতিটি মানুষের প্রয়োজন রয়েছে। এখানে অবৈধভাবে দখল করা অত্যন্ত নিন্দনীয় একটি ঘটনা এবং তাদের বিরুদ্ধে সরকার দৃষ্টি আকর্ষণ করছি দ্রুত ব্যবস্থা গ্রহণ করার জন্য। মেরিন ড্রাইভের পশ্চিম পাশে যেসব স্থাপনাগুলো হয়েছে এগুলো অচিরে উচ্ছেদ করে দিয়ে দখল মুক্ত করে সমুদ্রের সৌন্দর্য আবার ফিরিয়ে আনার জন্য আমি দ্রুত দাবি জানাচ্ছি। আপনার সমুদ্রচর দখল করে স্থাপনা নির্মাণের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ। মেরিন ড্রাইভের পশ্চিম পাশে কোনো ধরনের স্থাপনা আমরা করতে দিচ্ছি না। বিশেষ করে এটা যদি আমরা রেজোখাল ক্রস করি, রেজোখাল থেকে টেকনাফ পর্যন্ত পশ্চিম দিকে যেহেতু
একদম সমুদ্রের সাথেই, এখানে কোনো কিছু কেউ করতে পারবে না। এখানে তো এসি ল্যান্ড জড়িত আছে, জেলা প্রশাসনের এডিসি রেভিনিউ জড়িত আছে, ওদেরকে সাথে নিয়েই আমরা কিন্তু এগুলো অনেক ক্ষেত্রে উচ্ছেদ করে দিই। কারণ সবাই আমরা একমত মেরিন ড্রাইভের পশ্চিম পাশে কোনো কনস্ট্রাকশন করা যাবে না। প্রকৃতির এই উপহারকে নিজ রূপে রাখতে দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি সবার। বাংলা ভিশন নিউজ ডেস্ক। টানা বৃষ্টিপাতে তলিয়ে গেছে বাগেরহাট ও মোংলা নিম্নাঞ্চল। এতে পানিবন্দী হয়ে পড়েছে শত শত পরিবার। একদিনে বাগেরহাটে গড়ে 93.66 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বৃষ্টি অব্যাহত থাকলে বর্ষাকালীন সবজির ব্যাপক ক্ষতির আশঙ্কা করছে কৃষি বিভাগ। এদিকে শরণখোলা উপজেলার তালবনি আশ্রয়ণ প্রকল্প, রায়ন্দা বাজারের পূর্ব এলাকা ও বান্ধাঘাট সহ সাউথখালীর বিভিন্ন নিচু এলাকায় জলাবদ্ধতা দেখা গেছে। তলিয়ে গেছে রাস্তা, মাছের ঘের ও ফসলি জমি। এতে চরম দুর্ভোগে পড়েছে এলাকাবাসী। অন্যদিকে উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে মোংলায় কয়েকদিন ধরে টানা বৃষ্টিতে পৌর শহরের বিভিন্ন এলাকায় ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় রাস্তা ও ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে। গাজীপুরের শ্রীপুরে এক দোকানদারকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। ঘাতক যুবককে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে এলাকাবাসী। সকালে নিহত মোখলেসুর রহমানের নিজ দোকানে এ ঘটনা ঘটে। নিহতের ভাই আনসারুল হক জানান, মোখলেসুর শ্রীপুর পৌরসভার বেড়াইদের চালা লিচু বাগান এলাকায় ভাড়া থেকে স্থানীয় জাহাঙ্গীর সুপার মার্কেটে মুদি দোকান করত। সকালে দোকানে যাওয়ার পর রুবেল নামে একজন দোকানে ছিনতাইয়ের চেষ্টা করে। মোখলেসুর রহমান বাধা দিলে তাকে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলে মারা যায়। স্থানীয়রা ঘাতক রুবেলকে আটক করে। লকডাউন পরিস্থিতিতে দুধ বিক্রি নিয়ে বিপাকে ভৈরব ও পটুয়াখালীর খামারিরা। চাহিদা কমে যায় প্রতি লিটার বিক্রি করছেন 25 থেকে 30 টাকা দরে। লোকসানে বন্ধ হওয়ার উপক্রম অনেক খামার। ভৈরবে ছোট বড় মিলিয়ে গাভীর খামার 2000-এর বেশি। প্রতিদিন দুধ উৎপন্ন হয় 48,000 লিটার। এই দুধ ব্যবহার হতো হোটেল, চা আর মিষ্টির দোকানে। লকডাউনে দোকানগুলো বন্ধ থাকায় কমেছে দুধের চাহিদা। প্রতি লিটার দুধ 25 থেকে 30 টাকায়ও বিক্রি করতে পারছেন না খামারিরা। টানা 2 বছর লোকসান দিয়ে হাঁপিয়ে উঠেছেন তারা। এই করোনার মধ্যে আমরা আবার একটা গাড়ির মধ্যে পড়ে গেছি। এই ফার্ম টিকে রাখা আমাদের জন্য অনেক কষ্ট হয়ে যাচ্ছে। এই যে লকডাউন দিছে, এখন ধরেন মিষ্টির দোকানগুলো বন্ধ, বিভিন্ন রেস্টুরেন্টে দুধগুলো নিত, ওইটা বন্ধ হওয়ার কারণে এই যে দুধটা নিয়ে বিরাট বিপাকে পড়ে যেতেছে। ক্ষতিগ্রস্ত খামারিদের বিশেষ প্রণোদনা দেয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। 2 থেকে 5টি গাভীর খামার বিশিষ্ট 790 জন খামারিকে 10,100 টাকা করে প্রণোদনা দেওয়া হয়েছে। আর 6 থেকে 9টি গাভী প্রায় 42 জন খামারিকে 15,000 টাকার উপরে প্রণোদনা দেওয়া হয়েছে। এদিকে লকডাউনের কারণে দোকানগুলো বন্ধ থাকায় পটুয়াখালীর খামারিরাও নামমাত্র দামে দুধ বিক্রি করছেন। এতে গরু পরিচর্যার টাকাও উঠছে না। অনাহারে অর্ধাহারে দিন কাটছে তাদের। আমার দোকানে প্রায় 500 কেজি দৈনিক দুধ লাগে, কিন্তু দোকান খুললে দুধ রাখতে পারি, কিন্তু দোকান না খুললে তো দুধ রাখতে পারতেছি না। দুধওয়ালারা দৈনিক আসে, দৈনিক বাজারে দিয়ে দিই, তাতে আমরা ক্ষতিগ্রস্ত। আমাদের চাইতে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে দুধওয়ালারা। লো প্রাইজে ইভেন 20-25 টাকা, এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দুধটাকে রূপান্তর না করে ফেলে দেওয়ার মতো উপদ্রব হয়েছে। আসলে ব্যবসায়ীরা যদি এভাবে তাদের এই পণ্যটা নষ্ট হয়ে যায়, তাহলে আমাদের খামারিরা আর খামার করতে উৎসাহী থাকবে না। করোনা মোকাবেলা করে স্বাভাবিক দিনের অপেক্ষায় খামারিরা। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সিনেমাকেও হার মানিয়েছে বাংলাদেশের রহিমা আর যুক্তরাষ্ট্রের ক্রিস হোগেলের প্রেম। ভালোবাসার জন্য বাঙালি সংস্কৃতির সাথে খাপ খাইয়েছেন ভিনদেশি ক্রিস। সব বাধা পেরিয়ে 10 বছর ধরে সুখে সংসার করছেন যশোরের কেশবপুরের এই জুটি। রাজিক জাহাঙ্গীরের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। 7 সাগর 13 নদী পেরিয়ে প্রেমের টানে বাংলাদেশে মার্কিন ইঞ্জিনিয়ার ক্রিস হোগল ভালোবেসে বিয়ে করেছেন বাঙালি নারীকে। There was some kind of chemistry between my wife and I. The first time we met, she spoke only Hindi and Bengali. I spoke only English, so we didn't understand. But
our hearts understand, our minds were already one. স্ত্রী সন্তান সহ সুখেই আছেন তিনি। বাঙালি সংস্কৃতির সাথে খাপ খাইয়ে নিয়েছেন বেশ। ব্যবসার পাশাপাশি করছেন কৃষিকাজও, সংসারের টুকিটাকি কাজও করছেন একসাথে। We've been here a little over 3 years in Bangladesh, making a new home. So I hope to finish this home, bring my American family for a visit. যশোরের কেশবপুর উপজেলার মেহেরপুর গ্রামের রহিমা খাতুন। জীবিকার তাগিদে ভারতের মুম্বাই শহরে থাকাকালীন পরিচয় হয় ক্রিস্টমার্ক হোগলের সাথে। প্রথম দেখাতেই রহিমাকে ভালো লেগে যায় তার। 6 মাস প্রেমের পর তারা বিয়ে করেন। পরে কেশবপুরে বাবার ভিটায় ফিরে আসেন রহিমা। একবারই আই লাভ ইউ বলেছি, ওয়ান টাইম আই লাভ ইউ, লাভ ইউ, লাভ ইউ, I love you. ভিনদেশি বাবাকে নিয়ে খুশি রহিমার প্রথম পক্ষের সন্তানেরাও। আমার বাবার নিয়ে আমরা ভালো আছি, শোকে দান্তিতে আছি, আমরা ভাই বোন সবাই ভালো আছি। আমার পাপা আমাদের পিছনে আছে বলে আমরা অনেক কিছু করতে পারতেছি। রহিমা দম্পতিকে দেখতে এবং তার সাথে ছবি তুলতে অনেকেই ভিড় করছেন তার বাড়িতে। আর প্রতিবেশীরাও সন্তুষ্ট ক্রিসের ব্যবহারে। আগে আমেরিকা ছিল, এখন চাষি কাজ করতেছে, ভালো লাগে, খুব ভালো লাগছে। সে কার সাথে দ্বন্দ্ব করে না, চরিত্রের দিক দিয়ে আর ব্যবসা বাণিজ্য আচার আচরণ সব দিক থেকে সে একটা ভালো মানুষ। বাংলাদেশের কালচারের সাথে মিশে এত সুন্দরভাবে চলাফেরা করতে পারে, এটা আসলে নজিরবিহীন। ক্রিস্টমার্কের বাড়ি যুক্তরাষ্ট্রের মিশিগানে, তবে বাকি জীবনটা রহিমার সাথে এদেশেই থাকতে চান তিনি। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এবারে দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে রয়েছে একটি ডেস্ক রিপোর্ট। মুক্তিযুদ্ধে পুলিশের অবদান নিয়ে গ্রন্থ, ভাস্কর্য ও 3টি নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে নোয়াখালীতে। সকালে এর উদ্বোধন করেন আইজিপি ডক্টর বেনজির আহমেদ। উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ আলমগীর হোসেন, জেলা প্রশাসক খোরশেদ আলম সহ অন্যরা। করোনার সংক্রমণ কমাতে আরও 1,85,200 ডোজ টিকা পৌঁছেছে চট্টগ্রামে। এর মধ্যে 1,06,800 ডোজ মডার্না এবং 78,400 ডোজ সিনোফার্মের টিকা। সকালে ভ্যাকসিন বহনকারী বিশেষ গাড়ি সিভিল সার্জন কার্যালয়ে পৌঁছালে চালান বুঝে নেন করোনা টিকা ব্যবস্থাপনা কমিটির সদস্যরা। এদিকে কুমিল্লায় আরও 92,800 ডোজ ভ্যাকসিন গ্রহণ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। জেলা সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই সেন্টারে ভ্যাকসিনের এই চালানটি গ্রহণ করেন মেডিকেল অফিসার ডক্টর সৌমেন রায় সহ অন্যরা। নড়াইলের সদর হাসপাতালে 2টি হাইফ্লো ন্যাজেল ক্যানোলা, 2টি অক্সিজেন কনসেন্ট্রেটর ও 10টি অক্সিজেন সিলিন্ডার দেওয়া হয়েছে। জেলা সদর হাসপাতালের সভাকক্ষে এসব মালামাল হস্তান্তর করেন জেলা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মোহাম্মদ হাসানুজ্জামান। ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটের রোগীদের জন্য 50টি অক্সিজেন সিলিন্ডার ও একটি অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছে। দুপুরে এই সামগ্রী বুঝে নেন হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফজলুল কবির। লকডাউনে ঘরবন্দি হতদরিদ্রদের সহায়তায় ওএমএস কার্যক্রম চালু হয়েছে গাজীপুরের কালিয়াকৈরের 10টি পয়েন্টে। এই কর্মসূচিতে প্রত্যেক পরিবারকে 5 কেজি করে আটা ও চাল দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কালিয়াকৈর উপজেলার খাদ্য কর্মকর্তা মোহাম্মদ মকিতুল হাসান। লকডাউনে কর্মহীন গাইবান্ধার 5 শতাধিক দোকান কর্মচারী ও ইলেকট্রিশিয়ানদের মাঝে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। জেলা সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের মাঠে দুপুরে এইসব খাদ্য সামগ্রী তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মতিন। ঝালকাঠিতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে নলছিটির সাংবাদিকরা। নলছিটি বাসস্ট্যান্ডে সকালে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করেন তারা। স্বেচ্ছাসেবক দলের প্রয়াত সভাপতি শফিউল বারী বাবুর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল ও মাস্ক বিতরণ করা হয়েছে। মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলা দামলামির বাড়িতে এই আয়োজনে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। নীলফামারীতে পানি উন্নয়ন বোর্ডের স্বেচ্ছাচারিতা ও ভুল সিদ্ধান্তের কারণে প্রায় 1200 একর জমির ফসল নষ্ট ও অকার্যকর ভুরি তিস্তা ব্যারেজ পুনরায় চালুর প্রতিবাদে মানববন্ধন হয়েছে। কর্মসূচিতে অংশ নেন 5 এলাকার ক্ষতিগ্রস্ত কৃষকরা। সুরাইয়া রহমান, বাংলা ভিশন নিউজ ডেস্ক।
সংবাদ শেষ করব। বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানি। করোনা উপসর্গে বিভিন্ন জেলায় মৃত্যু 183। ভারত থেকে এলো তরল অক্সিজেনের দ্বিতীয় চালান। কঠোর বিধিনিষেধেও থামছে না ঢাকামুখী মানুষের স্রোত। হিমশিম অবস্থা আইন শৃঙ্খলা বাহিনীর, ফেরিতেও চাপ, উপেক্ষিত স্বাস্থ্যবিধি। একই কাজ বারবার না করে দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে অপচয় রোধ করার নির্দেশ প্রধানমন্ত্রীর। ভুলের কারণে বছিলা ব্রিজ ভেঙে ফেলার চিন্তা। টেকনাফে পাহাড় ধসে শিশুসহ একই পরিবারে 5 জনের মৃত্যু। কক্সবাজারে রোহিঙ্গা শিবিরে প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে 12-তে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদের সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।